আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 10 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লি খুইয়ে পাঞ্জাব বাজাতে মরিয়া আম আদমি পার্টি, ভাঙ্গনের আবাস পেয়ে বিধায়কদের জরুরি তলব কেজরিওয়ালের, অনাস্থা ভোটে হারবেন জেনেই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর, কটাক্ষ কংগ্রেসের, আপাতত রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে, পবিত্র হজে শিশুদের অংশগ্রহণ নিয়ে নতুন নির্দেশনা সৌদির, মহাকুম্ভ মেলায় ধর্ম সংসদে রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার, চাকরির নামে অর্থ আদায়, গ্রেফতার দিব্যাঙ্গ মঞ্চের 2 নেতা, এবং সর্বশেষ খবরটি হলো, মহাকুম্ভের পথে বিশ্বের দীর্ঘতম 300 কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে পুণ্যার্থীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। লজ্জার হারের পর দিল্লির মসনদ খালি করতে হয়েছে আম আদমি পার্টিকে। দলের রাজনীতির ভিত দিল্লি থেকে শিকড় উপড়ে যাওয়ায় প্রভাব সরাসরি পড়েছে পাঞ্জাবে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, পাঞ্জাবের আপ বিধায়করা দল বদলের প্রস্তুতি শুরু করেছেন। আম আদমি পার্টি এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পাঞ্জাব সামলাতে কোমর বেঁধে নামলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের আপ বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করলেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দিল্লির হারের পর আগামীকাল 11 ফেব্রুয়ারি জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল, যেখানে পাঞ্জাবের সব বিধায়কদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই বৈঠক ডাকা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি, যদিও বিষয় যে গুরুতরতা দলের তৎপরতায় স্পষ্ট। গত 6 ফেব্রুয়ারি পাঞ্জাবের মন্ত্রিসভা বৈঠক দিল্লির ভোটের কারণে পিছিয়ে করা হয়েছিল 13 ফেব্রুয়ারি। তবে সেই বৈঠক তড়িঘড়ি পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে আগামীকাল 11 ফেব্রুয়ারি। সমস্ত জরুরি কাজ ফেলে মঙ্গলবারের এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। দিল্লি ভোটের ফল প্রকাশের পর পাঞ্জাবের আপে বিরাট ভাঙ্গনের ইঙ্গিত দেন কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রন্ধাবা। তিনি জানিয়েছিলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে পাঞ্জাবকে, কারণ এখানে আপের মধ্যে বিরাট ভাঙ্গন দেখা দিয়েছে। কম করে 35 জন বিধায়ক দল বদলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিল্লির ফলের এবার একে একে প্রকাশ্যে আসছে পাঞ্জাবে আপ সরকারের বিরাট দুর্নীতির সমস্ত তথ্য। কংগ্রেস সাংসদদের এই দাবির পর পাঞ্জাবের রাজনৈতিক চাপানুতর চরম আকার নেয়। এই পরিস্থিতিতে এবার দিল্লিতে জরুরি বৈঠক ডাকলেন কেজরিওয়াল। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলেও দিল্লির মাটি আপের রাজনীতির মূল ভিত্তি। 1 দশকের বেশি সময় ধরে দিল্লি শাসনের পর অবশেষে বিজেপির কাছে শোচনীয় পরাজয় হয়েছে আম আদমি পার্টির। অপরদিকে অনাস্থা ভোটে হারবেন জেনেই পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর, কটাক্ষ কংগ্রেসের। মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিংয়ের পদত্যাগ করাকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দলের দাবি, অনাস্থা ভোটে হারবে জেনেই আগে থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। নিজের পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে। বীরেন সিং জানান, মণিপুরের জনগণের সেবা করতে পেরে আমি খুব গর্বিত। রাজ্যের মানুষের জন্য কেন্দ্র যে সকল জনকল্যাণমুখী প্রকল্প প্রদান করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা এবং রায়বেরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে লিখেছেন, প্রায় 2 বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরে বিভাজন উস্কে দিচ্ছিলেন। মণিপুরে সহিংসতা, প্রাণহানি হওয়া সত্ত্বেও, এমনকি ভারতের ধারণা ভিত্তি ধ্বংস হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী তাকে দায়িত্ব পালন করতে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগ এটাই প্রমাণ করে যে ক্রমবর্ধমান জনসাধারণের চাপ, সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের ফলে উনি হিসাব নিকাশ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলের মাধ্যমে লেখেন, কংগ্রেস আজকে মণিপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য প্রস্তুত ছিল। আগে থেকে পরিস্থিতি বুঝতে পেরেই তিনি ইস্তফা দিয়েছেন। 2023 সালের মে মাসের প্রথম দিকে যখন মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন থেকেই কংগ্রেস তার পদত্যাগ দাবি করেছে। তিনি আরো লেখেন, অনেক দেরিতে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন। মণিপুরের জনগণ এখন আমাদের ভ্রমণকারী প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় আছেন, যিনি এখন ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কিন্তু গত 20 মাসে মণিপুরে যাওয়ার সময় বা ইচ্ছা কিছুই হয়নি তার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এন বীরেন সিংয়ের পদত্যাগ নিয়ে সরব হয়েছেন। তিনি লেখেন, গত 21 মাস ধরে রাজধর্মের অবজ্ঞার ফলে কমপক্ষে 258 জন নিহত হয়েছেন। 5066টির বেশি অস্ত্র এবং 6.5 লক্ষ রাউন্ড গুলি পুলিশ অস্ত্রাগার থেকে লুট করা হয়েছে। 60,000 জনেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে এবং এখনো হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হয়েছে।
তার অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই অবজ্ঞা এবং উদাসীনতার আসল অপরাধী। তিনি ভুলে গেছেন যে মণিপুর ভারতের একটি অংশ। মোদীজি 2022 সালের জানুয়ারিতে তার শেষ নির্বাচনী প্রচারণার পর থেকে মণিপুরের মাটিতে পা রাখেননি। প্রসঙ্গত 2023 সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এই হিংসার ফলে সে রাজ্যে এখনো পর্যন্ত 250 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, বাড়িছাড়া হয়েছেন বহু মানুষ। অপরদিকে মণিপুরে আপাতত রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার পদত্যাগ করলেও তার উত্তরসূরি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভার স্পিকার এবং নগর উন্নয়ন মন্ত্রীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকলেও জাতিদাঙ্গা বিধ্বস্ত রাজ্যটিতে নেতা বাঁচতে তাড়াহুড়ো করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। রবিবার গভীর রাতে রাজ্যপাল অজয় ভাল্লা অধিবেশন স্থগিত করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসনের বিষয়ে কেন্দ্র এখন রাজ্যপালের রিপোর্টের অপেক্ষায় আছে। মনে করা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বীরেন বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলেও কেন্দ্র সেই পথে নাও এগোতে পারে। মণিপুরে জাতিদাঙ্গা শুরুর 649 দিনের মাথায় রবিবার পদত্যাগ করেন বীরেন। দলের বিধায়কদের আস্থা হারানোয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে দিল্লি ডেকে পদত্যাগের নির্দেশ দেন। অপরদিকে 2025 সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যমে গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজ যাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এবারের হজ মৌসুমে অগ্রাধিকার পাবেন তারা, যারা এর আগে হজ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রাথমিকভাবে এখন সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতরার জন্য নুসুক এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য বাছাই, সঙ্গে যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। এদিকে এবার হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার 3 কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে 20% অর্থ বুকিং এর 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে 40% করে অর্থ রমজান 20 ও শাওয়াল 20 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অপরদিকে মহাকুম্ভ মেলা ধর্ম সংসদে রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার। রবিবার মহাকুম্ভ মেলা এলাকার 12 নম্বর সেক্টরে অবস্থিত শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর শিবিরে ডাকা পরম ধর্ম সংসদে দুটি প্রধান প্রস্তাব গৃহীত হয়। একদিকে আমেরিকান প্রশাসনের হিন্দু বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছিল, অন্যদিকে মনুস্মৃতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করার জন্য লোকসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। রাহুলের ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় 1 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে ধর্ম সাংসদ রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। তাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে ব্যাখ্যা করার জন্য যে কেন তিনি এই লেখাটির নিন্দা করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা উচিত। ধর্ম সংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি ভাইরাল ভিডিও ক্লিপের বিষয়টি আমলে নিয়েছে। বলা হয়েছিল যে ভাইরাল ভিডিওতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মনুস্মৃতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। ধর্ম সংসদে বলা হয়েছিল যে তার বক্তব্য লক্ষ লক্ষ বিশ্বাসীকে আঘাত করেছে, যারা মনুস্মৃতিকে একটি পবিত্র গ্রন্থ বলে মনে করেন। বিকাশ পাটনির নিন্দা প্রস্তাবের পর পরম ধর্ম সংসদ রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের জন্য একটি প্রস্তাব পাশ করে এবং 1 মাসের মধ্যে কারণ ব্যাখ্যা করতে বলে। এছাড়াও আমেরিকা সম্পর্কে ধর্ম সংসদে বলা হয়েছিল যে আমেরিকা কিছু ভারতীয়কে বহিষ্কার করেছে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল। এটা তাদের অধিকার, কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় যে মার্কিন প্রশাসন তাদের হেফাজতে থাকা ভারতীয় হিন্দুদের নিষিদ্ধ খাবার পরিবেশন করছে। মনে হচ্ছে আমেরিকান প্রশাসন হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করেছে। আলোচনার পর ধর্মীয় আদেশ প্রদান করে শঙ্করাচার্য বলেন, ধর্ম সংসদ রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের তীব্র নিন্দা করে এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি করে। শুধু তাই নয়, ধর্ম সংসদ ভারত সরকারের কাছে মার্কিন প্রশাসনের হিন্দু বিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করার দাবি জানিয়েছে।
অপরদিকে মহাকুম্ভের পথে বিশ্বের দীর্ঘতম 300 কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে পুণ্যার্থীরা। সব বালোর মন্দ দিকও থাকে। মহাকুম্ভের জনপ্রিয়তার জেরে আজ 300 কিলোমিটার লম্বা নাবিশ্বাসুটা যানজটের সাক্ষী হলো প্রয়াগরাজ। যত দূর চুক যায় কিলবিল করছে গাড়ি, কেউ দাঁড়িয়ে থাকতে রাজি নয়, ফলে লাগাতার হর্ন আর চিৎকার। যদিও তাতে করে লাভ হচ্ছে না কারো। এই ঘটনায় আরো একবার উত্তরপ্রদেশ সরকারের দিকে আঙ্গুল উঠল। মহাকুম্ভে কোটি মানুষের ভিড় হবে একথা জানা সত্ত্বেও কেন সেই মতো ব্যবস্থা নেওয়া হলো না? ব্যবস্থাপনার ত্রুটির জেরে বিশ্বের সবচেয়ে বড় যানজটে পড়ে নাজেহাল হলেন পুণ্যার্থীরা। সব মিলিয়ে আগুন লাগা পদপিষ্টের ঘটনার পর মহাকুম্ভের মহা যানজট নিয়ে ফের অস্বস্তিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মনে করা হচ্ছিল যে বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পরে মহাকুম্ভে ভিড় কমবে, যদিও উল্টো ঘটনা ঘটছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী নতুন করে কুম্ভের উদ্দেশ্যে ট্রেন, বাস, বিমানে প্রয়াগরাজে হাজির হচ্ছেন। এর জেরে নজিরবিহীন যানজটের সাক্ষী হলো উত্তরপ্রদেশ। লম্বা লাইনে ছোট বড় যাত্রীবাহী গাড়ির পাশাপাশি দেখা গেল পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্সও ফেসে গিয়েছে ভয়ঙ্কর গাড়ির জটে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অনেকেই বাধ্য হয়ে গড়মুখ হন। কর্তব্যরত পুলিশদের বলতে শোনা যায়, দয়া করে আর এগোনোর চেষ্টা করবেন না, ফিরে যান। এক সময় বিভিন্ন জেলায় নির্দেশ পাঠিয়ে পুলিশ প্রয়াগরাজের উদ্দেশ্যে আসা গাড়িগুলিকে আটকায়। এমনকি প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশেও একই নির্দেশিকা পাঠানো হয়, যাতে করে ভিন রাজ্যের গাড়ি যানজট বাড়িয়ে না দেয়। এরপরেও অবশ্য 300 কিলোমিটার যানজট এড়ানো যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যানজটে আটকা পড়া পুণ্যার্থীরা কেউ কেউ 8 থেকে 12 ঘন্টা অবধি অপেক্ষা করছেন। অনেকের বক্তব্য, এটা বিশ্বের সবচেয়ে বড় যানজট। ভয়ঙ্কর জটে আটকে পড়া এক ভুক্তভোগীর বক্তব্য, 48 ঘন্টা কেটে গেলেও যানজট কাটছে না। 50 কিলোমিটার ডিঙ্গোতে 12 ঘন্টা লাগছে। প্রয়াগরাজমুখী পথে যানজটে বারাণসী, লখনৌ এবং কানপুরও থমকে গিয়েছে। এদিকে ভিড়ে চিড়ে চেপটা অবস্থা প্রয়াগরাজ সঙ্গম স্টেশন চত্বরে। সব দিক বিবেচনা করে শুক্রবার পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। বিরাট জ্যামের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যার পর শুরু হয়েছে রাজনৈতিক তোড়জা। আসরে নেমেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি পরামর্শ দিয়েছেন, যানজটে আটকে পড়া ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। পাশাপাশি এসপি প্রধানের কটাক্ষ, আগুন লাগা পদপিষ্টে মৃত্যু এবং যানজটের ঘটনায় স্পষ্ট যে মহাকুম্ভ আয়োজনে ব্যর্থ হয়েছে যোগী সরকার। অপরদিকে এডিআরির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরির নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একটি পোস্টের দাম 2 লক্ষ টাকা থেকে বেড়ে 4.5 লক্ষ টাকা হয়েছে। আসামের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ ও নবজিৎ বর্মন দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগের নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই আসামের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ ও নবজিৎ বর্মন পুলিশের জালে জড়িয়েছেন। চাকরি দেওয়ার নামে 2 নেতা প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী 2 প্রার্থী প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা নেন। অভিযুক্তদের গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। বিলাসবহুল গাড়ি কেনার জন্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই চাকরি, হার এবং দরদামের নামে টাকা সংগ্রহের একাধিক ফোন কল ভাইরাল হওয়ার পরে দিব্যাঙ্গ সমাজের পক্ষ থেকে অনেক দিব্যাঙ্গ প্রার্থী মিডিয়ার সামনে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ করেছেন। এই ধরনের একটি ফোন কলের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দিব্যাঙ্গ সমাজ আসামের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ এবং নবজিৎ বর্মনের বিরুদ্ধে পানবাজার থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।